We have the premium luxury father of Air Force. 1:1 quality, best quality. ওয়ার্ল্ড মোস্ট এক্সপেন্সিভ স্নিকার, কোটি টাকার ওয়াচ দেখতে কেমন হয়? এইটা হচ্ছে লাক্সারি প্রো ম্যাক্স। হঠাৎ আপনার ফিডে ভেসে আসে হুবহু অরিজিনাল নাইকি বা রোলেক্সের মতো দেখতে কিছু প্রোডাক্টের বিজ্ঞাপন। তারা একে নকল বলে না, বরং চটকদার নাম দেয়, যেমন 1:1 বা মাস্টার কপি, এবং দাবি করে অরিজিনাল প্রোডাক্ট যেখানে তৈরি হয় এগুলোও নাকি সেখানেই তৈরি। বেসিক্যালি সবই চায়না থেকে হয়, সব এক জায়গা থেকেই হয়, অরিজিনালও চায়না থেকেই হয়। এটা অনেকে জানে না। এই জর্ডান বলেন, এয়ারফোর্স বলেন, সব কিছু চায়নাতে হয়। 7 থেকে 8 হাজার টাকায় জুতা কিংবা 50,000-এ ঘড়ি দেখে আপনার মনে হয়, আরে এটা তো লাখ টাকার স্বপ্নের কাছে কিছুই না। আপনি ভুলে যান বাংলাদেশের বাজারে এই টাকায় কত ভালো কোয়ালিটির অরিজিনাল ব্র্যান্ডের জুতো পাওয়া সম্ভব ছিল। আপনি জুতার কোয়ালিটি নয়, আসলে টাকা দিচ্ছেন আপনার সেই ইমোশন আর স্বপ্নের। এরপর একদিন বড় কোনো ডিসকাউন্ট দেখে আপনি অর্ডার দিয়ে বসলেন, আর তারপর দামটা অনেক বেশি এবং কোয়ালিটি অনেক খারাপ। ইউজ করার পরে কিছুদিনের মধ্যে জুতার মধ্যে ফাটল ধরে গেছে। আর জুতাটা ইউজ করছে 5-7 দিন, পরার পরে জুতার তো একটা স্ট্রাকচার আছে, সেটা নষ্ট হয়ে গেছে, একদম দাবে গেছে জুতা। তো আসলে স্যাটিসফাই না, এত টাকা দিয়ে একটা জুতা নিলাম, আর ওরা যেভাবে বলছে যে কোয়ালিটি এরকম, আসলে ওরকম কোয়ালিটি না। আজকের ভিডিওতে নজর ব্যবচ্ছেদ করবে ইরামবিডি, লুকাস কিংবা স্প্লাইডের মতো সেই সব সবগুলোকে, যারা নিজেদের ব্র্যান্ড দাবি করলেও আসলে মধ্যবিত্তের আবেগকে পুঁজি করে হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা। পর্দার পেছনের এই অন্ধকার কারবার নিয়ে আজ থাকছে বিশেষ ইনভেস্টিগেশন। চলুন শুরু করা যাক। এক্সপোজ। এই ব্যক্তি ইরামবিডির মালিক পক্ষের একজন। তো মালিক সাহেবকে যখন প্রশ্ন করা হলো, আপনাদের থেকে প্রোডাক্ট নিব, অন্যদের থেকে কেন নয়, এবং এগুলোর মান তো একই, তখন তিনি উত্তর দিলেন, আমাদের রিটার্ন পলিসি আছে। আপনি 7 দিনের মধ্যে এসে যেভাবে জুতা নিচ্ছেন সেভাবে ফেরত দিয়ে আপনি টাকাটা ব্যাক করতে পারবেন। কিন্তু যখন সম্প্রতি একজন ক্রেতা ইরামবিডিতে কমপ্লেইন করেছিলেন যে তাদের জুতার সোল অনেক বেশি শক্ত, সাধারণ কাস্টমার হিসেবে তিনি হয়তো বুঝাতে চেয়েছিলেন জুতাটি পায়ে লাগছে বা কমফোর্টেবল নয়, কিন্তু এর জবাবে ইরামবিডির মালিক যা বললেন তা শুনে যে কেউই ভিড়মি খাবেন। অনেকে যারা স্নিকার সম্পর্কে জানে না, বলে যে ভাই এয়ারফোর্সের জুতা নিয়ে যাওয়া শক্ত। ভাই এয়ারফোর্সের জুতা শক্তই হবে, এটা সোলটা শক্তই, ঠিক আছে। এটা আপনি বেন্ড করে পরার জন্য না, বেন্ড করে পরার জন্য হলে এগুলো জুতা, ঠিক আছে, এগুলো আপনার নরম, ঠিক আছে। যারা জুতা সম্পর্কে জানে না তারা ব্যাড রিভিউ দেয়, মানে তারা জুতা সম্পর্কে জানেই না। ইভেন অরিজিনালটা এটা আরো শক্ত, ঠিক আছে, আপনি বেন্ডই করতে পারবেন, এটা তাও হালকা, মানে তাও হয় না। তিনি দাবি করলেন জুতার সোল শক্তই হয়, এবং উল্টো কাস্টমারকে উপদেশ দিলেন একটু জুতা সম্পর্কে জেনে আসতে। এটা কেমন রিটার্ন পলিসি? আর মালিক সাহেব যখন চ্যালেঞ্জ ছুড়েই দিলেন, তখন চলুন একটু ডিপ রিসার্চ করা যাক। চলুন দেখি নাইকি গত 42 বছর ধরে এয়ারফোর্স 1-এ আসলে কি টেকনোলজি ব্যবহার করছে। নাইকি এয়ারফোর্স 1 ডিজাইন করা হয়েছে 1982 সালে মূলত বাস্কেটবল খেলার জন্য। আধুনিক রানিং শু যেমন নাইকি পেগাসাস বা রিয়্যাক্টের মতো এটি খুব বেশি বাউন্সি বা নরম নয়, এটি কিন্তু ফার্ম বা দৃঢ়। তাই কেউ যদি এটাকে বাটা বা লোটোর স্নিকার্সের মতো তুলতুলে নরম আশা করেন তবে তিনি ভুল। কিন্তু দৃঢ় হওয়া আর ইটের মতো শক্ত হওয়া কি এক কথা? একদমই না। নাইকি এয়ারফোর্সের আসল বিশেষত্ব এর নামের মধ্যেই লুকিয়ে আছে, এয়ার। এর রাবার সোলের ভেতর থাকে একটি এনক্যাপসুলেটেড এয়ার সোল ইউনিট বা বাতাসের কুশন। আপনি যখন হাঁটবেন, আপনার গোড়ালি সোলের উপর চাপ দিলে ভেতরের সেই এয়ার কুশনটি সংকুচিত হয়ে আপনার পাকে সাপোর্ট দেবে। এটি ওজনে একটু ভারী হতে পারে, কিন্তু এটি পায়ের উপর পড়া চাপ বা শক শুষে নেয়। সত্যিটা হলো অরিজিনাল নাইকি সোলটা বাইরে থেকে শক্ত মনে হলেও ভেতরে থাকে বাতাসের কুশন। আর ইরামবিডির মতো পেজগুলো যে নকল জুতা বিক্রি করে তার ভেতরে কোনো এয়ার ইউনিট থাকে না। তারা খরচ বাঁচাতে পুরো সোলটা সস্তা রাবার বা পিভিসি দিয়ে ভরাট করে দেয়, ফলে সেটা কোনো এয়ার কুশন নয়, হয়ে দাঁড়ায় আস্ত একটা ইট। আর অরিজিনাল এয়ারফোর্স 1 প্রথম 1-2 দিন একটু টাইট বা শক্ত মনে হতে পারে, এটাকে বলা হয় ব্রেকিং পিরিয়ড। 2-3 দিন পর লেদার এবং সোল আপনার পায়ের শেপ অনুযায়ী সেট হয়ে যায় এবং এটি যথেষ্ট আরামদায়ক হয়ে ওঠে। অন্যদিকে এই মাস্টার কপিগুলো আপনি মাসের পর মাস পরলেও সেই ইটের মতো শক্ত ভাবটা যায় না, উল্টো এটি আপনার পায়ে ব্যথা এবং কড়া বা খালাস ফেলে দেয়। মালিক বলছেন সোল শক্তই হয়। আচ্ছা, নাইকি কি গত 4 দশক ধরে মানুষকে ইটের ওপর দিয়ে হাঁটিয়ে পৃথিবীব্যাপী কয়েকশো কোটি জোড়া জুতা বিক্রি করেছে? নাইকির টেকনোলজির নাম তো এয়ার, ব্রিক নয়। আপনি যখন কাস্টমারের কাছ থেকে 7-8 হাজার টাকা নিচ্ছেন,
তখন সে নাইকের সেই বিখ্যাত টেকনোলজিটাই আশা করেন, কোনো লোকাল কারখানার সলিড রাবার নয়। মানুষের জুতা চেনা নিয়ে প্রশ্ন তোলার আগে নিজের জুতার ভেতরে আদৌ এয়ার কুশন আছে কিনা সেটা কি একবারও চেক করেছেন? এবার দেখি মালিক সাহেব কেন এমন অ্যাগ্রেসিভ উত্তর দিচ্ছেন। মনোবিজ্ঞানের ভাষায় একে বলা হয় গ্যাসলাইটিং দ্য কাস্টমার। যখন কোনো বিক্রেতা তার পণ্যের মান নিয়ে ধরা খায় তখন সে নিজের দোষ স্বীকার না করে উল্টো কাস্টমারকেই অশিক্ষিত বা আপনি বোঝেন না বলে আক্রমণ করে। এতে সাধারণ ক্রেতা কনফিউজড হয়ে যায় এবং ভাবে হয়তো আমিই ভুল বুঝছি। কিন্তু মনে রাখবেন, আপনি টাকা দিয়ে পণ্য কিনছেন, কোনো মালিকের ধমক বা মিথ্যা যুক্তি শোনার জন্য নয়। প্রাইস গেম অ্যান্ড ট্রুথ। খুব রিসেন্টলি আপনি হয়তো খেয়াল করেছেন ইরামবিডি এবং স্প্লাইডের কর্মীদের মাঝে একটা মারামারি বা হাতাহাতি হয় এবং তারপরেই তাদের মাঝে শুরু হয় প্রাইস ওয়ার এবং এর ফলে তারা নিজেরাই নিজেদের আসল চেহারা মানুষের সামনে দেখিয়ে ফেলেছে। একটু ধৈর্য সহকারে শুনুন, বুঝিয়ে বলছি। আমরা অনেক সময় ভাবি কোনো জিনিসের দাম বেশি মানেই সেটার কোয়ালিটি সেরা। ইরামবিডি, স্প্লাইড বা লুকাজের মতো সবগুলো ঠিক এই মানসিকতার সুযোগ নেয়। একে মার্কেটিংয়ের ভাষায় বলা হয় প্রাইস কোয়ালিটি হিউরিস্টিক। আপনি যখন একই ডিজাইনের এক জোড়া জুতা 2000 টাকায় দেখেন, আপনার অবচেতন মন বলে এটা নিশ্চয়ই নকল বা খারাপ। কিন্তু যখনই সেই জুতার গায়ে 8000 টাকার ট্যাগ লাগানো হয়, আপনার মন তখন খুশিতে নেচে ওঠে। এত দাম, নিশ্চয়ই এটা অরিজিনালের একদম কাছাকাছি। আসলে আপনি পণ্যের গুণমান নয়, বরং তার প্রাইস ট্যাগ দেখে সিদ্ধান্ত নিচ্ছেন। একে শিভাস রিগাল এফেক্ট বলা হয়, যেখানে দাম বাড়িয়ে পণ্যের ডিমান্ড বাড়ানো হয়। আর তাদের কিছু ফ্যান্সি ওয়ার্ডস বা গাল ভরা শব্দ তো আছেই, যা ব্যবহার করে তারা আপনার ব্রেইনকে ধোঁকা দেয়, যেমন 1-to-1, মাস্টার কপি বা ইউএ গ্রেড। ওই যে 1:1 গ্রেড বা ওইএম গ্রেড, এগুলো আসলে কোনো বেসিস হ্যাঁ ইয়া নাই, রিয়েলিটি নাই আর কি। ঠিক আছে, কপি, গুড কপি, ব্যাড কপি এরকম ভাবে আর কি চায়নাতে চলে। ঠিক আছে, তো 1:1 এটা আর কি মুখে মুখে ছড়ানো আর কি, এভাবে আর কি চলতো। তো আমরাও আর কি ওটাকে নাম দিয়েছি 1:1 গ্রেড। এই শব্দগুলো আসলে একটা সাইকোলজিক্যাল সেফটি নেট। আপনার মনে হয় আপনি 2000 টাকার কপি না কিনে বরং 7-8 হাজার টাকায় প্রিমিয়াম কিছু কিনছেন, অথচ দিন শেষে এগুলো সবই রেপ্লিকা, যা তারা পাইকারি বাজার থেকে অনেক কম দামে সংগ্রহ করে এবং এক একটা প্রোডাক্টে 300 থেকে 400% লাভ করে। এখন প্রশ্ন আসতে পারে, আমি এত কনফিডেন্সের সাথে কিভাবে বলছি যে তারা প্রতিটি প্রোডাক্টে 300 থেকে 400% পর্যন্ত অস্বাভাবিক লাভ করে? চলুন আপনাদের একটি লাইভ ইনভেস্টিগেশন দেখাই। লুকাজের শোরুমেরই একজন কর্মী স্বীকার করেছেন যে লুকাজ, ইরামবিডি বা স্প্লেড সবাই মূলত চীন থেকেই তাদের পণ্যগুলো সংগ্রহ করে। আমরা তমাল ভাই, তারপর সানি, সবাই একই বেল্টের ব্যবসা করতে, সবগুলো জুতাই প্রায় সেম, সবগুলো আসে চায়না থেকে, সবগুলাই মেড ইন ভিয়েতনাম। তমাল নামের এই ব্যক্তির বক্তব্যেও এই ব্যাপারটা স্পষ্ট। সবই চায়না থেকে আসে, ভিয়েতনাম লেখা থাকে, চায়না লেখা থাকে, ইটালি লেখা থাকে, অনেক কিছু লেখা থাকে। অর্থাৎ শোরুমের নাম যাই হোক না কেন, এদের সব পণ্যের উৎস বা সোর্স আসলে একই জায়গা। এখন নজর দিন স্প্লেডের ওয়েবসাইটে। সেখানে একটি জ্যাকব অ্যান্ড কোম্পানি অ্যাস্ট্রোনোমিয়া আর্ট পান্ডা ঘড়ি বিক্রি করা হচ্ছে 1,10,000 টাকায়। মনে রাখবেন, এটি কিন্তু একটি নকল ঘড়ি। যেহেতু আমরা জানি তারা চীন থেকে পণ্য আনে, তাই নজর টিম সরাসরি চীনের একটি সুপার ক্লোন উৎপাদনকারী কোম্পানির সাথে যোগাযোগ করে। তারা আমাদের যা জানালো তা ছিল রীতিমতো চমকে দেওয়ার মতো। এই একই মানের 10টি ঘড়ির দাম তারা চাইল মাত্র $1,000, অর্থাৎ প্রতিটি ঘড়ির আসল দাম মাত্র $100 বা প্রায় 11,000 টাকা। আমরা সাপ্লাইয়ারের পাঠানো ছবি আর স্প্লেডের ওয়েবসাইটের ছবি মিলিয়ে দেখেছি, পণ্য একদম হুবহু এক। চলুন একটু ঠান্ডা মাথায় পুরো হিসাবটা দেখা যাক। প্রতিটি ঘড়ির কেনা দাম 11,000 টাকা। শিপিং ও কাস্টমস সর্বোচ্চ রেট ধরে 8,000 থেকে 9,000 টাকা। শোরুম, স্টাফ, ইউটিলিটি খরচ পার ইউনিট 1,500 টাকা। সব মিলিয়ে একটি ঘড়ির পেছনে মোট খরচ বড় জোর 21,500 টাকা। অথচ এই ঘড়িটাই কাস্টমারের কাছে বিক্রি হচ্ছে 1,10,000 টাকায়। 1,10,000 থেকে 21,500 টাকা বাদ দিলে তাদের নিট লাভের অঙ্ক দাঁড়ায় 88,500 টাকা। অর্থাৎ তারা একটি ঘড়িতে প্রায় 411% লাভ করছে। এখন আপনারাই বিচার করুন, এটি কি কোনো সুস্থ ব্যবসা নাকি আক্ষরিক অর্থেই প্রকাশ্য দিবালোকে ডাকাতি? শুধু এই একটা ঘড়ি নয়, তাদের সব প্রোডাক্টের ক্ষেত্রেই গল্পটা একই।
চলুন আপনার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেই। গত কয়েকদিন আগে ইরামবিডি এবং স্প্লেইডের কর্মীদের মধ্যে এক অনাকাঙ্ক্ষিত মারামারি হয়। এরপরই শুরু হয় এক অদ্ভুত প্রাইস ওয়ার। একজন 10% ডিসকাউন্ট দিলে অন্যজন দিচ্ছে 20%। এভাবে জেদের বশবর্তী হয়ে ডিসকাউন্ট গেম গিয়ে ঠেকেছে অবিশ্বাস্য 50%। আপনিও পেতে পারেন এইভাবে ফ্ল্যাট 50% ডিসকাউন্ট ইন এনি প্রোডাক্ট। আপনাদের জন্য স্প্লেডে আজকে বিকজ অফ 50% ডিসকাউন্ট। একবার ভাবুন, যেখানে তারা কয়েকদিন আগেও 8-9 হাজার টাকায় জুতা বিক্রি করছিল, হুট করেই তা অর্ধেক দামে নেমে এলো কিভাবে? অনেকের চোখ খোলার জন্য হয়তো এই সামান্য তথ্য বা প্রমাণ যথেষ্ট নয়, তবে আমাদের কাছে আরও জোরালো প্রমাণ আছে যে এই ব্র্যান্ডগুলো অত্যন্ত কম দামে পণ্য কিনে অবিশ্বাস্য চড়া দামে বাজারে বিক্রি করছে। ইরামবিডি এবং স্প্লেইডের মধ্যে যখন প্রাইস ওয়ার চলছে, তখন লুকাস তাদের চেয়েও বড় চমক দিচ্ছে। 50% ডিসকাউন্ট লুকাস বাংলাদেশ জিতে গেছে, মানে কিন্তু 50% ডিসকাউন্ট। না, আমরা জানি আপনি 60% দিবেন। তাহলে 60% দিলে আর 6 মিনিট সময় লাগবে আমার। 80% ডিসকাউন্ট দিব। এমনকি মাত্র 2800 টাকায় তারা এক জোড়া জুতা এবং একটি আউটফিট কম্বো অফার করছে। এখন প্রশ্ন জাগা স্বাভাবিক, একই জায়গা থেকে আনা পণ্য এবং প্রায় একই মানের শোরুম খরচ হওয়া সত্ত্বেও লুকাস কিভাবে মাত্র 2800 টাকায় এই প্যাকেজ দিতে পারছে? একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন, কোনো কোম্পানি কি কখনো লস করে পণ্য বিক্রি করে? উত্তর হলো না। তারা তো আর আম, জাম, লিচুর মতো পচনশীল দ্রব্য বিক্রি করছে না যে পচে যাবে বলে লস দিয়ে ছেড়ে দিতে হবে। তারা 50% থেকে 60% ডিসকাউন্ট দেওয়ার পরও ব্যবসা চালিয়ে যাচ্ছে। তার মানে হলো তাদের লাভের মার্জিন ছিল কল্পনাতীত। যদি 50% থেকে 60% ডিসকাউন্টে বিক্রি করার পরও তাদের লস না হয়, তবে সাধারণ হিসেবেই বোঝা যায় তাদের বিক্রয় মূল্য কেনা দামের অন্তত দ্বিগুণ বা তারও বেশি ছিল। আর যখন তারা কোনো ডিসকাউন্ট ছাড়াই পূর্ণ মূল্যে এই জুতাগুলো বিক্রি করে, তখন তাদের লাভের হার থাকে প্রায় 400% থেকে 500% পর্যন্ত। এই কথাগুলো শোনার পর তাদের অনেকেই যুক্তি দিতে আসবেন, আমাদের এসি শোরুম আছে, স্টাফ খরচ আছে, বিশাল মার্কেটিং বাজেট আছে। কিন্তু প্রশ্ন হলো, এক জোড়া জুতোয় 4-5 হাজার টাকা অতিরিক্ত মুনাফা করা কি ব্যবসার নীতি, নাকি কাস্টমারের ইমোশন নিয়ে খেলা? তাই বলতেই হচ্ছে, এই 50% ডিসকাউন্ট কোনো অফার নয়, বরং এটি তাদের বিশাল প্রফিট মার্জিনের একটি অনিচ্ছাকৃত স্বীকারোক্তি। তারা ডিসকাউন্টেও যা লাভ করছে তা অনেক সৎ ব্যবসায়ীর সাধারণ লাভের চেয়েও অনেক বেশি। ইনভেস্টিগেশন। এতক্ষণ তো শুনলেন মার্কেটিং আর দামের মারপ্যাচ। এবার চলুন সরাসরি প্রোডাক্টের ব্যবচ্ছেদ করি। ইরামবিডির মতো পেজগুলো থেকে যখন আপনি 7-8 হাজার টাকা দিয়ে একটি মাস্টার কপি কিনছেন, তখন আপনি আসলে কি পাচ্ছেন সেটা সরাসরি ভিকটিমদের থেকে শুনি। ইরামবিডির সাথে প্রথমত অভিজ্ঞতা একদম খারাপ, কারণ হচ্ছে একবার পারচেজ করছি এবং ওই একবারে সেই লেভেলে ঠকছি। এটা হচ্ছে আমি গত ডিসেম্বরে একটা অফার দেখেছিলাম যে 28 ডিসেম্বর অব্দি বা 29 ডিসেম্বর পর্যন্ত হচ্ছে একটা অফার ছিল 20%। তো এখানে আমি যাওয়ার পরে দেখি, তো এটা মেবি দাম ছিল, তো এটা হচ্ছে আমি অফারে 20% অফারে হচ্ছে আমি এটা পারচেজ করি 4600 টাকা এরকম। তো ওটা আনার পরে হচ্ছে আমি তো তাদের ওইগুলো আগে অনেক আগে রিভিউ দেখতাম, বিভিন্ন প্রমোশনাল ভিডিও দেখতাম, জাস্ট মানে তাদের ভিডিওগুলো দেখতাম আর কি। তো যেহেতু পড়তো, তো ভাবলাম যে তাহলে যাই ওখান থেকে নেই। যেহেতু আমি মিরপুর 12-তে ছিলাম, পল্লবীতে ছিলাম, ওখান থেকে পাশে মাত্র 5-7 মিনিটের পর। তো আমি ওখানে গিয়ে হচ্ছে একদম সামনে থেকে দেখি, তো তাদের কথার সাথে মিল আছে কিনা এটা দেখার জন্য আমি একটা মানে পারচেজ করি। তো একটা স্নিকার্স ছিল, তো এটা নেওয়ার পরে আমি বাসায় যখন চলে আসি, আমার বাসা হচ্ছে মাদারীপুরে, আনার পর হচ্ছে আমি একদিন পড়ি, একটা প্রোগ্রাম ছিল আমার, তো ওদিন আমি পড়ি। তো পড়ার পরে হচ্ছে যখন আমি বাসায় ব্যাক করি, অর্থাৎ 2-2.5 ঘন্টা হয়তো পায়ে ছিল, ওই সামনে থেকে যে ভাঁজগুলো পড়ছিল ওইটা দেখা যায় একদম মানে পার্মানেন্ট হয়ে গেছে। ওইটা হচ্ছে না, মানে আগের অবস্থায় ফেরত যাচ্ছে না, যেটা তারা ক্লেম করছে যে এটা চামড়া। এটা যখন আপনি সামনে থেকে তারা প্রেস করে দেখাচ্ছিল যে এটা চাপ দিলে হচ্ছে আবার সে আগে জায়গায় চলে আসছে। বাট আমি যখন পায়ে পড়লাম, তো যে ভাঁজগুলো পড়তেছিল, ভাঁজগুলো হচ্ছে একদম পার্মানেন্ট ভাবে আছে। ওইটা পার্মানেন্ট ট্রাই করলাম নিচ থেকে চেপে চেপে যে উপর থেকে ওটা কোনো রাখা যায় কিনা, দেখলাম যে যাচ্ছে না। তো এখন ভাবলাম যে এত শখ করে একটা জুতা কিনলাম,
কিন্তু করতে পারলাম না, প্রথম দিনে এরকম একটা বাজে অভিজ্ঞতা। তারপরে কি আর করার, ওটা ছুড়ে রেখে দিলাম রুমের এক কর্নারে। কাস্টমারের জন্য মেসেজ হচ্ছে, ভাই এত টাকা পয়সা দিয়ে কিনেন না, কারণ এরা অনেক বেশি টাকা রাখে, অথচ আপনি অন্যান্য জায়গাতে এর থেকে কমে এই কোয়ালিটি পাবেন। তারা যদি বলে যে এটা মিরর গ্রেড বা অনেস্ট ওয়ান গ্রেড, ভাই এগুলো একদম ফেক, এটা হচ্ছে চাপার জন্য চলতেছে এরা, এই হচ্ছে কথা। শুধু এই ব্যক্তিই নন, সপ্তম শ্রেণীর আদনান। জুতাটা আমি মনে করেন কিনছিলাম, মানে আপনি তো জানেন যে জুতা মানুষ কতদিন ব্যবহার করে, সর্বোচ্চ 1 বছর 1.5 বছর, কিন্তু আমি ওই জুতাটা এত দাম দিয়ে কেনার পরেও আমি মনে করেন 5 থেকে 6 মাস ইউজ করার পর ফেলে দিচ্ছি। মনে করেন ইউজ করার পরে কিছুদিনের মধ্যে জুতার মধ্যে ফাটল ধরে গেছে। যখন ওরা ছবিটা দেখায়, ওদের যে পেজ আছে ছবিতে মনে করেন এমন ধরে কালার গ্রেড করা থাকে, মনে হয় যে অরিজিনাল, কিন্তু যখন মনে করেন ওরা প্রোডাক্টটা আমরা হাতে পাই, তখন মনে হয় যে মনে করেন 3rd কপি 4th কপি এরকম। কিংবা নাম প্রকাশে অনিচ্ছুক এই ব্যক্তি। এটার প্রাইস ছিল হচ্ছে অফার দিয়েছিল, সব মিলায় প্রাইস ছিল হচ্ছে 9,000 সামথিং। যেভাবে দামটা ওরা রাখছে সেই হিসেবে প্রোডাক্টটা আসলে পাইনি। ওই প্রোডাক্টগুলি যদি আমরা বাইরে দোকান থেকে নিতে যাই 5,000 টাকারও নিচে পাবো, 3800-3900 টাকায় পাবো। আর জুতাটা ইউজ করছে 5-7 দিন, করার পরে জুতার তো একটা স্ট্রাকচার আছে, সেটা নষ্ট হয়ে গেছে, একদম ডাবে গেছে জুতা, আর একদম ছেড়ে দিছে, যাকে বলা হয় একদম ভিজে গেলে যেমন জুতাটা হয় ওরকম। তো আসলে স্যাটিসফাই না, এত টাকা দিয়ে একটা জুতা নিলে আমার, ওরা যেভাবে বলছে যে কোয়ালিটি এরকম, আসলে ওরকম কোয়ালিটি না, এটা আসলে সত্য না। যেভাবে ওরা বলে যে একদম এটা অরিজিনাল কপি, একটা জুতার ফিল আছে, না সেরকম না। ওরকম জুতা অনেক সময় অনেক কেন আমি বলতে পারি আমাদের আশেপাশে অনেক শোরুমে এরকম জুতা আছে, দামের থেকে অনেক কম। আর ওরা যেভাবে বিক্রি করতেছে, যেভাবে, আমার তো ডাউট হয় যে ওরা হয়তো বাইরে থেকে অনেক কম ইম্পোর্ট করে বাংলাদেশে অনেক বেশি দামে সেল করে। আমি তো ওরকম পাইনি, যে ওনারা যেভাবে প্রোডাক্টটা আসলে দেখাইছে সেভাবে পাইনি। আর ওরা যেটা দেখাইছে, মানে যেটা ওরা দেখায় সেটা হচ্ছে 1:1, যেটা ওরা আর কি বিজ্ঞাপনে দেখায় বা ওদের যে অ্যাড মার্কেটিং করে ওরা ফেসবুকে, সেখানে থাকে। কিন্তু যখন আমরা হাতে পাই তো আসমান জমিন তখন, ওইটা এটার মধ্যে অনেক পার্থক্য থাকে আর কি। সবার ক্ষেত্রেই খুব কমন কিছু অভিযোগ। 1, তাদের মার্কেটিং অনেক বেশি চটকদার হয়, তাই যা দেখায় তা কাস্টমাররা পায় না। 2, প্রোডাক্টের কোয়ালিটি অনেক খারাপ। 3, পণ্যের ছবির সাথে বাস্তব প্রোডাক্টের কোনো মিল নেই। ইনফ্লুয়েন্সার মার্কেটিং। আপনার প্রিয় ইউটিউবার বা ইনফ্লুয়েন্সার যখন স্ক্রিনে এসে কোনো জুতা বা ঘড়ির প্রশংসা করেন, আপনি তখন ব্র্যান্ডটা দেখেন না, আপনি দেখেন ওই মানুষটাকে, কারণ আপনি তাকে বিশ্বাস করেন। তার স্টাইল দেখে আপনারও মনে হয়, ইস, আমি যদি ওটা হতে পারতাম। ঠিক এখানেই কাজ করে ইনফ্লুয়েন্সার মার্কেটিংয়ের আসল ক্ষমতা। আর ইরামবিডি বা স্প্লেইডের মতো ব্র্যান্ডগুলো এই মানুষের বিশ্বাসকে পুঁজি করেই তাদের ব্যবসার জাল বুনেছে। তারা বড় বড় ইউটিউবারদের দিয়ে রিভিউ করায়, স্টুডিওতে সুন্দর লাইটিং সেট করে হাই কোয়ালিটি ভিডিও বানায়, কিন্তু একবার কি ভেবে দেখেছেন এই রিভিউগুলো কি আদৌ সৎ? মনোবিজ্ঞানের ভাষায় একে বলা হয় কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। যখন একজন ইনফ্লুয়েন্সার একটা দামি জুতা ফ্রিতে পাচ্ছেন এবং সেই সাথে পাচ্ছেন মোটা অঙ্কের স্পন্সরশিপের টাকা, তখন তিনি কি ভিডিওতে দাঁড়িয়ে বলবেন যে ভাই এই জুতার ফিনিশিং খারাপ বা এটা আসলে একটা সস্তা নকল? উত্তরটা হলো কখনোই না। তাদের যুক্তিতেই থাকে যে শুধু পজিটিভ দিকগুলোই দেখাতে হবে। কেস স্টাডি। চমকপ্রদ একটা উদাহরণ দিই। একটি ভিডিওতে দেখা যাচ্ছে একজন ইনফ্লুয়েন্সার ইরামবিডির পারফিউম রিভিউ করছে এবং তিনি একই জায়গায় বারবার পারফিউম স্প্রে করছেন এবং কয়েক সেকেন্ডের মধ্যেই ঘোষণা করে দিচ্ছেন যে এই পারফিউম শতভাগ অরিজিনাল। এখন পরীক্ষার পালা, যে 1:1 না ওজি, ঠিক আছে? 2-1-2 men। ঠিক আছে ভাই, না ভাই এটা 1:1 না, আমি কনফার্ম করতেছি এটা, ঠিক আছে? একটু ঠান্ডা মাথায় লজিক্যাল চিন্তা করুন তো, কিভাবে সম্ভব? একটা পারফিউম অরিজিনাল কিনা তা বোঝার জন্য সেটার নোটস, স্থায়িত্ব এবং প্যাকেজিং ডিটেলস নিয়ে রিসার্চ করতে হয়। কিন্তু আমাদের ইনফ্লুয়েন্সার সাহেব স্রেফ কয়েকবার বাতাস শুকেই ল্যাবরেটরি টেস্টের মতো রায় দিয়ে দিলেন। এটা কি আসলেই রিভিউ নাকি মুখস্থ স্ক্রিপ্ট পড়া?
এই ধরনের ওভার অ্যাক্টিং প্রমাণ করে যে তাদের কাছে পণ্যের সততার চেয়ে স্পন্সরের সন্তুষ্টি অনেক বেশি দামি। আর মজার ব্যাপার, অনেক মানুষ সেখানে কমেন্ট করছে সালমান ভাই রক। ইন্টারনেটে আমরা যা দেখি তার পুরোটাই একটা সাজানো নাটক। এই চটকদার ভিডিওগুলোর আসল কাজ হলো আপনার বিচার বুদ্ধিকে আচ্ছন্ন করে ফেলা। তারা জুতার ভেতরের সেই ইটের মতো শক্ত সোলের কথা বলবে না। অনেকে বলে যে রেপ্লিকা আমি কিনবো না, কারণ আমার পায়ের ক্ষতি হইতে পারে, আমার পায়ে এরকম কোনো রিজন নেই। তারা বলবে না যে এই নকল জুতা আপনার পায়ের হাড়ের দীর্ঘমেয়াদী ক্ষতি করতে পারে। তারা শুধু দেখাবে এই লোগোটা আপনার পায়ে কতটা কুল লাগছে। মনে রাখবেন, ওই ইনফ্লুয়েন্সার জুতারা পরছেন স্রেফ 5 মিনিটের ভিডিও শুট করার জন্য। তিনি কিন্তু এটা পরে আপনার মতো রাস্তায় সারা দিন হাঁটছেন না। দিন শেষে প্রতারিত হচ্ছেন আপনি, কারণ আপনি আপনার কষ্টার্জিত টাকা দিয়ে কিনছেন একটা পেইড মিথ্যে। দ্য শাইনি অবজেক্ট সিন্ড্রোম। অনলাইনে স্ক্রল করতে করতে হঠাৎ আপনার চোখে পড়ল স্প্লেডের একটা ঝকঝকে বিজ্ঞাপন। ঘোষণা করা হয়েছে এক বিশাল গিভঅ্যাওয়ে। একটা প্রোডাক্ট কিনলেই আপনি জিতে নিতে পারেন লেটেস্ট আইফোন কিংবা দামি একটি বাইক। আপনার মগজে তখন একটাই চিন্তা ঘোরে, আরে জুতা তো কিনবই, যদি ভাগ্যক্রমে একটা বাইক পেয়ে যাই, ব্যাস। আপনার অবচেতন মন সিদ্ধান্ত নিয়ে নিল, জুতা যদি নিতেই হয় তবে এই গিভঅ্যাওয়ের প্রলোভন দেখানোর সব থেকেই নিতে হবে। কিন্তু কখনো কি নিজেকে প্রশ্ন করেছেন, যে দোকানগুলো নকল জুতা বা ঘড়ি বিক্রি করে তারা কিভাবে লাখ লাখ টাকার বাইক বা আইফোন বিলিয়ে দিচ্ছে? তিনি কি অনেক বড় সমাজসেবক, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো গাণিতিক সমীকরণ? চলুন একটু গণিত করি। আমরা আগের চ্যাপ্টারে দেখেছি তারা এক একটি প্রোডাক্টে কয়েক হাজার টাকা অতিরিক্ত মুনাফা রাখে। ধরুন একটি গিভঅ্যাওয়ে ক্যাম্পেইনে তারা 1000 মানুষের কাছে জুতা বিক্রি করল। প্রতিটি জুতার থেকে যদি তারা গড়ে 3-4 হাজার টাকা অতিরিক্ত লাভ করে, তবে তাদের মোট বাড়তি মুনাফা দাঁড়ায় 30 থেকে 40 লাখ টাকা। এই বিশাল অঙ্কের প্রফিট থেকে মাত্র 4-5 লাখ টাকা দিয়ে একটি বাইক উপহার দেওয়া তাদের জন্য লস নয়, বরং এটি একটি সুপরিকল্পিত একটা লাভজনক ইনভেস্টমেন্ট। সাইকোলজির ভাষায় একে বলা হয় দ্য শাইনি অবজেক্ট সিন্ড্রোম। আপনাকে একটি দামি চকচকে জিনিসের স্বপ্ন দেখিয়ে আপনার নজর সরিয়ে নেওয়া হচ্ছে আসল জায়গা থেকে। যখন আপনার চোখের সামনে একটা আইফোন বা বাইক জেতার সম্ভাবনা ঝিলিক মারে, তখন আপনি জুতার ফিনিশিং, ম্যাটেরিয়াল বা সোলের মান নিয়ে অতটা মাথা ঘামান না। এই গিভঅ্যাওয়েগুলো আসলে এক ধরনের সাইলেন্সার হিসেবে কাজ করে। হাজার হাজার মানুষ লটারি জেতার আশায় এই ব্র্যান্ডগুলোর গুণগান গায়, কমেন্ট সেকশনে পজিটিভ রিভিউয়ের জন্য বন্যা বয়ে দেয়। ফলে তারা আসলেই নিম্নমানের পণ্য পেয়ে ঠকছে। তাদের বাস্তব অভিযোগগুলো এই বিশাল ভিড়ের নিচে চিরতরে চাপা পড়ে যায়। আর ঠিক এটাই ঘটেছিল আমাদের প্রথম ভিকটিম ইব্রাহিম শেখের সাথে। তিনি ইরাম বিডির একটি ভিডিওতে কমেন্ট করেছিলেন এই সামান্য আশায় যে অন্তত তার সমস্যার একটা রিপ্লাই তারা দেবে। কিন্তু ইরাম বিডি বা স্প্লয়েডের সেই ঝাঁ চকচকে ডিসকাউন্ট আর গিভঅ্যাওয়ের রুলেটে হারিয়ে যায় ইব্রাহিম শেখের সেই আর্তনাদ। চলুন দেখি ইব্রাহিম শেখের সাথে আসলে কি ঘটেছিল। তাদের আমি অফিসিয়ালি তাদের কোনো ইনফরমেশন তাদের কাছে দেই নাই, কিন্তু কয়েকটা কমেন্টস করেছিলাম যে প্রোডাক্টের ব্যাপারে, কিন্তু তাদের অফিসিয়ালি কোনো রেসপন্স আসে নাই। তারা আমাকে কখনো বলেও নাই বা SMS করে নাই, বা ওইখান থেকে যে কমেন্টে রিপ্লাই করবে এরকম কিছু করে নাই। এরপরে কি ব্যাপারটা, মানে মূল কথা তাদের উপর থেকে মন উঠে গেছে। অনলাইনে কেনাকাটা করুন সচেতনভাবে। প্রতারণার এই চক্র ভাঙতে আপনার সচেতনতাই যথেষ্ট। আপনার যদি এমন কোনো তিক্ত অভিজ্ঞতা থাকে তবে কমেন্টে আমাদের জানান, যাতে অন্যরাও সাবধান হতে পারে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সচেতনতা ছড়িয়ে দিন সবার মাঝে। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ। লেটস রিপেয়ার বাংলাদেশ টুগেদার।